সুমিতা বলল, শর্তটা হলো আজকে থেকে আপনি আমাকে তুমি করে বললে আমি অনেকটাই খুশি হব। আমি বললাম, কিন্তু আপনি তো আমার থেকে বড়। সুমিতা বলল, বড় কি আপনি তো আমার জামাই হবেন, তাই বলছি। আমি বললাম, আচ্ছা আমি আপনাকে একটা কথা বলবো। সুমিতা অনেকটাই রেগে গেল আর বলল, আবারও আপনি? আমি বললাম, আচ্ছা সরি, একটা কথা বলবো, মানতে হবে কিন্তু। সুমিতা বলল, আচ্ছা বলেন কি কথা। আমি বললাম, না মানে এখন বিয়ে করলে যদি আপনার সমস্যা হয়, তাই বলছি কি তোমার বাবাকে একটু বুঝাও না প্লিজ। সুমিতা বলল, মানে কি বলতে চাচ্ছেন? আমি বললাম, মানেটা একদম ক্লিয়ার, পড়াশোনা শেষ করে আগে একটা জব করি, তারপর না হয় আমরা বিয়ে করব। সুমিতা বলল, কথাটা ভুল বলেননি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে আর কত বছর আপনার জন্য অপেক্ষা করতে হবে? আমি বললাম, বেশি দিন না, মাত্র 3 বছর। সুমিতা বলল, কি এত অপেক্ষা করতে হবে? আমি পারবো না, আপনি তখন আমাকে ভুলে যাবেন। আমি বললাম, প্লিজ মন খারাপ করো না, দেখতে দেখতে চলে যাবে, আমাদের তো ফোনে সব সময় কথা হবে, তাই না? সুমিতা বলল, আচ্ছা তাহলে আপনার নাম্বার দিন। তারপর আমি আমার নাম্বার দিলাম 017। কি ভাবছেন পুরো নাম্বার দেব? কখনোই না। ওকে আমার নাম্বারটা দিলাম, তারপর ওর বাবাকে বোঝানোর জন্য বললাম। সুমিতা বলল, আচ্ছা আপনি যেমন করে বলছেন তেমনই হবে, আপনি নিশ্চিত থাকতে পারেন। এই বলে আমাকে জড়িয়ে ধরল। আমি তো বড় একটা শট খেলাম, জড়িয়ে ধরা হইতো তার ছেড়ে যেতে মন চাচ্ছে না আমাকে, কিন্তু এটাই যে তার শেষ জড়িয়ে ধরা, সেটা আমরা কল্পনা করতে পারিনি। তার ব্যবহার দেখে আমার খুব ভালো লাগছিল মেয়েটাকে, কিন্তু সবকিছু উলটপালট হয়ে গেল একটি কারণ। তাহলে চলেন কারণটা আমরা এখন জানি। সুমিতা চলে যাওয়ার পর বিয়ে বাড়িতে ঘটলো আরেক ঘটনা। রাত হতে চললো, বিয়ের পার তো আসলো না। এই বিয়েতে সবাই হইচই করছিল, কিন্তু বিষয়টা জানার পর বুঝতে পারলাম বিয়ের পার তো নাকি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। এ কথাটা শুনে চাচা অজ্ঞান হয়ে পড়ছে, চাচি কান্না করতেছে, আত্মীয়রা সবাই হতাশ হয়ে পড়ছে, দুশ্চিন্তা যেন তাদেরকে ঘিরে ধরছে। সবার মুখে একটাই কথা, মেয়েটার কি হবে? একটা পরিবার নষ্ট হয়ে গেল, পরিবারের মান সম্মান ধুলোয় মিশে গেল। কিছুক্ষণ পর চাচার জ্ঞান ফিরল। চাচা একটা উপায় খুঁজে বের করার চেষ্টা করে। এখন তার মেয়েকে নিয়ে কি করবে ভেবে সিদ্ধান্ত নেই। যেভাবে হোক না কেন বিয়েটা করাতে হবে, কিন্তু এখন পাত্র কোথায় পাবে? কে রাজি হবে আমার মেয়েকে বিয়ে করতে? তার দুশ্চিন্তা দেখে বাবা বলল, দেখো যা হবার তা হয়ে গেছে, এসব নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই, হয়তো তোমার ভাগ্যে এটাই লেখা ছিল। বাবা সান্ত্বনা দিচ্ছে। চাচা আমাকে দেখে কি একটা ভাবার পর বাবাকে একটা রুমে নিয়ে গেল, আর চাচা বাবাকে বলল, তুমি পারবে আমার একমাত্র মেয়ের সম্মান রক্ষা করতে? বাবা অবাক হয়ে বলল, কিন্তু কিভাবে? চাচা বলল, আমি বলছিলাম কি তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা দিতে, প্লিজ তুমি না করতে পারবে না, আমার কথাটা রাখতেই হবে তোমাকে। কথাটা শুনে বাবা রীতিমতো ঘাবড়ে গেল। উনি কথা বলবে বাবা বুঝতে পারেনি এখন কি করবে। বাবাকে চুপ থাকতে দেখে চাচা বলল, কি হলো, এত চিন্তা করছো কেন? বাবা বলল, না মানে তেমন কোনো কিছুই না। চাচা বলল, তাহলে আমাদের এই সম্মানটা বাঁচবে না? তোমার ছেলেকে তোমাকে রাজি করাতে হবে, তাড়াতাড়ি করো যত সম্ভব, আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ আমাকে সাহায্য করো। বাবা বলল, সাহায্য করতে প্রবলেম নেই, কিন্তু চাচা বলল, কিন্তু কি? বাবা বলল, আমার ছেলে বিয়ে ঠিক করা আছে আমার বন্ধুর মেয়ের সাথে, আর তাকে আমি কি জবাব দেব? চাচা বলল, তুমি তাদেরকে বুঝিয়ে বলো, ওদেরকে না করে দাও, তোমার পায়ে ধরছি, আমার মেয়েটার দিকে একবার দেখো, তার কি অবস্থা হবে। বাবা বলল, এই উঠ, কি করছো? আমি বুঝিয়ে দেখি পারি কিনা বিষয়টা, পা ধরতে হবে না। আচ্ছা আমি আমার ছেলের কাছে যাই। চাচা বলল, এই পরিস্থিতিটা যেভাবেই হোক তোমাকে সামলাতে হবে, ওকে রাজি করাতে হবে। বাবা বলল, আচ্ছা দেখছি। তারপর বাবা আমাকে রুমে ডেকে বলল, আমাকে নাকি নীলা আপুকে বিয়ে করতে হবে, কিন্তু আমি প্রথমে রাজি হচ্ছিলাম না, এটা ভেবে যে সুমিতার কি হবে। তারপর পরিস্থিতির জন্য আমাকে রাজি হতে হলো। সবকিছু শেষ হয়ে গেল এক মুহূর্তে পরিস্থিতির চাপে। বাবার তো আর কোনো কিছু করার নেই, আর আমিও সেটা বুঝতে পারছি। বাবার মনের ভিতরে হতাশা, দুশ্চিন্তার জ্বর বয়ে যাচ্ছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। এই ভুলের জন্য তার বন্ধুর কাছে ছোট হয়ে গেল, অপমান বোধ করছে। এই পরিস্থিতির চাপে আর কি জবাব দেব সুমিতা, যাকে আমি কথা দিয়ে ফেলেছি। আজ কি হবে এখন সুমিতার?
আমার যে আশা ছিল সবকিছুই মাটি হয়ে গেল। এই পরিস্থিতির চাপে সবকিছুই শেষ হয়ে গেল। আমার জীবনে কালো একটা অধ্যায় নেমে আসলো, যেটা আমার জীবন চলার পথে বাধা হয়ে দাঁড়ালো। এই পরিস্থিতির জন্য আমার পক্ষে অনেকটাই আপত্তির। শুধু চাচার বাবার মুখের দিকে তাকিয়ে আমি রাজি হয়েছিলাম। আমি বিয়েতে রাজি থাকায় সবার মুখে হাসির আনন্দ আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার মনের ভিতরে ভয় আর দুশ্চিন্তা বেড়েই চলছে। নীলা কি পারবে আমাকে আপন করে নিতে, নাকি আমাকে কখনো মেনে নিতে পারবে না? এসব প্রশ্নের উত্তর আমার কাছে নেই, সবকিছুই অজানা। তারপর বিয়ের আসনে কবুল বলার সময় শুধু একবার অশ্রু ভরা চোখে মায়ের দৃষ্টিতে তাকিয়েছিলাম আমার বাবার মুখের দিকে। গল্পের মাঝে দুইটা কথা বলে আর এটা বলার জন্য সরি। আসলে গল্পেতে তেমন আগের মতো রেসপন্স পাচ্ছি না। আমি চাই আপনারা এই ভিডিওতে 3 থেকে 4,000 কপিলিং করে দেন। আশা করি আপনারা আমাকে নিরাশ করবেন না। সো গল্পটা আবার আমরা এনজয় করি। এই বিয়েতে আমার কোনো কিছু মত না থাকলেও যাদের খুব ভালোবাসতাম তাদের কি করে সম্মান হারাই বলেন? তাই নিয়তি যেটাই সেটা আমি মেনে নিয়েছি, তাছাড়া কোনো উপায় নেই। তারপর আমাদের বিয়ে হয়ে গেল চাচাতো বোনের সাথে, তাও আবার আমার থেকে 3 বছরের সিনিয়র। কতই না কথা শুনতে হবে সমাজের লোকের, বন্ধু বান্ধবের কুমন্ত্রণা ছড়িয়ে পড়বে যে আমার মতো পিচ্ছি ছেলে নাকি সিনিয়রকে বিয়ে করলো। আরো কত কি বলবে সমাজের লোকেরা, যাদের সবার কথা আমাকে কান না দিয়ে নিজের মতো করে চলতে হবে। বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পর বউকে নিয়ে সোজা আমাদের বাসায় চলে আসলাম। নিচের মনটাকে কোনোভাবে শান্ত করতে পারছিলাম না। হঠাৎ কি থেকে কি হয়ে গেল। তারপর ছাদে গিয়ে একটা নীরবে কথা ভাবছিলাম সুমিতাকে নিয়ে। এতক্ষণ খবর পেয়ে হয়তো সে কষ্ট পাচ্ছে, আমি অন্যদিকে একজনকে বিয়ে করে ফেলছি। সুমিতা হয়তো আমাকে অনেক গালি দিচ্ছে, কিন্তু পরিস্থিতির জন্য যে এরকমটা হবে আমি কখনো ভাবতে পারিনি। তাই নিজেকে নিজে বলতে লাগলাম, সুমিতা তুমি কি আমাকে ক্ষমা করবে? বিশ্বাস করো আমি হেরে গেছি, এই নিয়তির কাছে আমি হেরে গেলাম, আমাকে ক্ষমা করে দিও তুমি। হঠাৎ মেজো আপু ছাদে আসলো। মেজো আপু বলল, তুই এখানে কি করিস? তোকে আমরা সারা বাড়ি খুঁজে হয়রান হয়ে গেলাম, আর তুই কিনা এখানে দাঁড়িয়ে আছিস? আমি বললাম, এমনি আপু, তেমন কোনো কিছু না। মেজো আপু বলল, এত রাতে এখানে থাকা ঠিক না, যা ভাবি ঘরে আছে, আর তুই এখানে যা ঘরে যা। আমি বললাম, তুমি নিচে যাও, আমি যাচ্ছি। আপু বলল, তাড়াতাড়ি আসবি। আমি বললাম, আচ্ছা যাচ্ছি। তার কিছুক্ষণ পর আমি নিচে গেলাম। বাসর ঘরে ঢুকতে কেমন জানি ভয় লাগছিল। কিছুটা সাহস নিয়ে রুমে প্রবেশ করলাম। দরজা লাগিয়ে বিছানায় দেখলাম নীলা ঘুমিয়ে গেছে, হয়তো শরীর ক্লান্ত তাই ঘুমিয়ে পড়ছে। নীলা বেশ সুন্দর দেখতে, আগে থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, যার কারণে চিনতে অসুবিধা হয়। নীলাকে ঠিক পরীর মতোই লাগছে। কি সুন্দর করে ঘুমাচ্ছে পাগলিটা। আগে কতই না জ্বালিয়েছে এই মেয়েটা, আর আজ কিনা আমার বউ পেয়ে শুয়ে রয়েছে। তাকে ঘুমন্ত অবস্থায় অনেকক্ষণ দেখলাম। মানুষ ঘুমাইলে নাকি তাকে অনেকটাই সুন্দর লাগে, তাই ওর দিকে তাকিয়েছিলাম। সে হয়তো আমাকে মেনে নিতে পারেনি, তাই বাসরাতে আমাকে ছাড়া ঘুমিয়ে গেছে একা একা। হয়তো রেগে আছে আমার উপর। এখন যদি তাকে ডেকে তুলি তাহলে হয়তো সমস্যা হতে পারে। তাই আমি কোনো কিছু না ভেবে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আর এই বাসরাতে মানুষের কতই না স্বপ্ন থেকে, কিন্তু আমার কপালটাতে এমন হবে সেটা আমি আশা করিনি। আর ভবিষ্যতে যে কি হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। পরের দিন সকালে ঘুম ভাগলো কারো ডাকে। জেগে দেখলাম নীলা। আমি জেগে যাওয়াতে নীলা আবারও বলল, ওই মহিষের মতো ঘুমাস নাকি? যা উঠে পড়। কখন থেকে ডাকছি তোকে? মা খেতে ডাকছে। আমি বললাম, পড়ছি, কিন্তু আপনি আমাকে তুই করে বলছেন কেন? নীলা বলল, তো পিচ্চিদের কি করে বলবো শুনি? আমি বললাম, আমি পিচ্ছি? কে বললো আমি পিচ্ছি? আমি এখন পিচ্ছি না, বুঝছেন? আর স্বামীকে কেউ তুই করে বলে না। ওমা তাই নাকি? দাঁড়া, তোর স্বামীগিরি আমি বের করছি। এই বলে যায় না নীলা আমাকে মারতে আসবে। তখন আমি এক দূরে বাথরুমে গিয়ে হাসতে হাসতে শেষ। কি রাগি মেয়ে রে বাবা, কিছু বলা যায় না। আর কত যে পেরা আমাকে সহ্য করতে হবে আল্লাহ তাআলাই ভালো জানে। তারপর ফ্রেশ হয়ে এসে দেখলাম নীলা বসে আছে। আমি যেই বাইরে যাব সেই নীলা আমাকে উদ্দেশ্য করে বলল, ওই কই যাস, শুন এখানে আস, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম, হ্যাঁ বলেন। নীলা বলল, তুই আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলি কেন? হ্যাঁ? আমি বললাম, আমি তো ইচ্ছে করে করিনি, আপনার বাবার সম্মান রক্ষার জন্য এই বিয়েটা আমি পরিস্থিতির জন্য করেছি, এতে নতুন করে প্রশ্ন করার কি আছে? নীলা বলল, কিন্তু আমি তো তোকে স্বামী হিসেবে মানতে পারবো না কিছুতেই। আমি বললাম, কিন্তু কেন? নীলা বলল, আমি বলছি তাই। আমি বললাম, তাহলে আপনি বিয়েতে রাজি হয়েছিলেন কেন?
তখন বারণ করে দিতে পারতেন না? কেন এভাবে আমার জীবনটা নষ্ট করতে পারলেন? নীলা বলল, তোর জীবন নষ্টের জন্য আমি দায়ী নই, বরং তুই নিচে এসেছিস আমার জালে পা দিতে। ভুলে যাস না আমি কে। এই কয়েকদিনের মধ্যেই আমাদের ডিভোর্স চাই, আর সেটা যদি না পারিস তাহলে তোকে আমি এর শাস্তি দেব। আমি তোকে ছাড়বো না, মনে রাখিস। এমনি তোকে ছোটবেলায় দেখতে পারতাম না, আমার সহ্য হতো না, আর সে কিনা আমার জামাই হতে শখ। তোকে আমি এর উচিত শিক্ষা দেখিয়ে ছাড়বো, দেখিনিস আমি কি করতে পারি। আমি বললাম, প্লিজ আপনি আমাকে যাই করেন না কেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি পরিবারের কাউকে এসবের ব্যাপারে কোনো কিছু জানাবেন না, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। আর একটা কথা, আপনার যেটা খুশি আপনি সেটা করতে পারেন। আমাদের পরিবারের কেউ যদি না জানে এই বিষয়টা সম্পর্কে, হয়তো তারা জানলে কষ্ট পাবে। আমি কখনোই চাই না ওরা কষ্ট পাক। নীলা বলল, ওকে ঠিক আছে, তোর কথাটা রাখার মতো, আর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ডিভোর্স চাই। আমি বললাম, ওকে, আচ্ছা ঠিক আছে, আমি উকিলের সাথে কথা বলে দেখব। নীলার এরকম ব্যবহারে আমি অনেকটাই কষ্ট পেলাম। সেটা কাউকে বুঝতে না দিয়ে সকালের খাবার খেয়ে চলে আসলাম বাহিরে। নিরিবিলি জায়গায় কোনো কিছুই ভালো লাগছে না, সবকিছু শেষ হয়ে গেল, জীবনটাই শেষ। জীবনের শেষ পথ কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে। আমি এখন কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আসলে আমাকে এখন কি করা উচিত? আচ্ছা, নীলা কেন আমাকে মেনে নিচ্ছে না? ওর কি কোনো বিয়ে আছে, নাকি তার থেকে বয়সে ছোট বলে সে আমাকে মেনে নিতে পারছে না, নাকি আমি তার যোগ্যই না? এসব ভাবতে হঠাৎ ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম সুমিতার ফোন। হয়তো সে সবকিছু জেনে গেছে, এখন তার কথা শোনার জন্য আমি প্রস্তুত। আমি বললাম, হ্যালো সুমিতা। ওই পাশ থেকে কান্নার আওয়াজ। এটা শুনে যেন আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে, কেননা এই মানুষটাকে তো আমি ভালোবেসে ফেলছিলাম, আর সেই মানুষটা কিনা আমার জন্যই কান্না করছে। ভালোবাসার মানুষের কান্না কে বা সহ্য করতে পারে? আমি বললাম, হ্যালো সুমিতা, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? সুমিতা বলল, তুমি আমাকে ঠকিয়ে এখন বলছো কি হয়েছে আমার? আমি বললাম, প্লিজ সুমিতা, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। সুমিতা বলল, কি বুঝবো তোমাকে? তোমাকে নিয়ে আমার কতই না স্বপ্ন, কতই না আশা ছিল, কতই না ভালোবাসছিলাম আমি তোমাকে। এর প্রতিদান তুমি এভাবে দিলে আমাকে, আমাকে ঢুকিয়ে, আমাকে কাঁদিয়ে। আচ্ছা একটা কথা বলো, মানুষ এত নিষ্ঠুর কিভাবে হয়? আমি বললাম, সুমিতা, আমার কথাটা একবার শুনো প্লিজ, আমাকে বিশ্বাস করো। তখন সুমিতা বলল, যে বিশ্বাসঘাতকতা করে তাকে কি হবে আমি বিশ্বাস করব? তুমি আমাকে কথা দিয়েছিলে 3 বছর পর আমাদের বিয়ে, কিন্তু তুমি তার আগে বিয়ে করে নিয়েছো অন্য কাউকে। আমার সাথে তুমি বেইমানি করছো, যার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তোমার কোনো ক্ষমা নেই। আজ থেকে আমার সাথে তুমি কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবে না। তুমি একটা প্রতারক। বেশি কিছু বলতে চাই না, জানি তুমি তোমার বউকে নিয়ে ভালোই আছো, তুমি সুখে থাকো। আমি বললাম, সুমিতা, তুমি আমার কথা একবার শুনো প্লিজ। এটা বলতেই সুমিতা লাইন কেটে দিল। আমি আবারও তাকে কল ব্যাক করলাম, কিন্তু ফোন বন্ধ বলছে। আমি জানতাম সুমিতা আমাকে ভুল বুঝবে। কি করি এখন? আমি জানি আমি সুমিতাকে অনেক কষ্ট দিয়েছি, আমি তাকে ঠকিয়েছি। সে তো আমাকে কথা শোনাবে। সে তো জানে না আমি একজন পরিস্থিতির শিকার। নিয়তি এই নিষ্ঠুর খেলার মধ্যে আমি হেরে গেছি। 15 বছর আগে আমার জীবনটা কতই না সুন্দর ছিল, কেন যে 15 বছর পর আবার ফিরলাম নিজ এলাকায়। ফোনে অনেকবার ট্রাই করলাম, তার ফোন বারবার বন্ধ বলছে। কি করে বুঝাবো ওকে? হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। রিসিভ করতেই ওই পাশ থেকে মেয়েলি কণ্ঠ বেশি আসলো। আমি বললাম, হ্যালো কে? অপরিচিত নাম্বার থেকে বলল, তুই কোথায় এখন? আমি বললাম, পুকুর পাড়ে বসে আছি, কিন্তু আপনি কে? ওই পাশ থেকে আবারও বলল, তুই বাসায় আয়, তারপর তোকে বুঝাবো আমি কে। বুঝতে আর বাকি রইল না, এটা নিলাম। তাই তো রেগে কথা বলছে। আমি বললাম, আমি আসছি। তখন নীলা বলল, তাড়াতাড়ি আয় হাদারাম। তারপর বাসায় গেলাম। মা বলল, সকালে কোথায় গেলে? তুই জানিস না আজ অনেক মেহমান আসবে বাসায়, কতই না কাজ পড়ে আছে। যা নিজের রুমে যা, গিয়ে দেখ বৌমা কি করছে। আমি বললাম, আচ্ছা। রুমে যেতেই দেখলাম নীলা শাড়ি পরছে, কিন্তু পাচ্ছে না। সে আমাকে দেখে বলতে লাগলো, ওই ছোট লোকের বাচ্চা, তুই দরজায় নখ দিয়ে রুমে ঢুকলি না কেন? দরজায় যে নখ দিয়ে ঢুকতে হয়, তোকে কি শিখাতে হবে পিসি কোথা খার? আমি বললাম, সরি, বুঝতে পারিনি, আমি চলে যাচ্ছি, আপনি শাড়ি পরে নেন। নীলা বলল, ওই পিসি কই যাস, এদিকে আয়। আমি বললাম, হ্যাঁ বলুন, কি লাগবে? নীলা বলল, আমাকে একটু শাড়িটা পরিয়ে দে না, আমি পাচ্ছি না। আমি বললাম, ও আচ্ছা, তাহলে দিচ্ছি দেন। এত বড় হয়ে গেছেন, এখনো শাড়ি পরা শিখেন নাই। নীলা বলল, তুই আসিস কি জন্য? তুই আমাকে শিখিয়ে দিবি। আমি বললাম, আমি যেদিন থাকবো না তখন কে শিখিয়ে দেবে? নীলা বলল, দেখা যাবে, চুপ করে তাড়াতাড়ি ঠিক করে শাড়িটা পরিয়ে দে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে।
এবার কুচিটা ঢুকিয়ে দিন। নীলা বলল দে। আমি বললাম হয়ে গেছে এবার। নীলা বলল এই পাঞ্জাবিটা পরে নিচে চল। আমি বললাম ওকে। তারপর রেডি হয়ে নিচে গেলাম। সবাই এসেছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তারা আমার বউকে দেখে অনেক খুশি, দেখতে অনেক সুন্দর, তাই সবাই নাম করছে আমি নাকি ভালো একটা বউ পাইছি, ইত্যাদি ইত্যাদি। নীলা সবার সামনে গিয়ে ভালো ব্যবহার করলেও আমি বুঝতে পারছি আগুনে সে পুড়ে যাচ্ছে। তারপর সকালে খাওয়া দাওয়া করে রুমে আসলাম। কিছুক্ষণ পর নীলাও রুমে আসলো। নীলা বললো তুই রেডি হয়ে নে। আমি বললাম কেন, আবার কি হলো? নীলা বললো কেন আবার? আমার বাসা থেকে এখন একজন আসছে আমাদের নিয়ে যেতে, এখন রেডি হ। আমি বললাম ও আচ্ছা। তারপর রেডি হয়ে নিলাম। নীলার দিকে চোখ পড়তেই আটকে গেল। ওয়াও, নীল শাড়িতে ওকে নীলপরীর মতো লাগছে। কোথা থেকে নীলপরি এখানে এসেছে? টানা না তার দুইটা চোখ, দেখতে সেরকম মাশাল্লাহ। নীলা আমার চাউনি দেখে আমার কাছে এসে ঠাস করে একটা থাপ্পড় মারল। আমি চমকে গিয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। নীলা বলল ওই ছোট লোক, কি দেখিস? হয়তো হা করে, মনে হয় কোনোদিন মেয়ে দেখিসনি। তুই আমাকে খারাপ নজরে দেখছিলি তাই না? এই বলে আবার একটা থাপ্পড় মারল। যদি এভাবে আর তাকাতে দেখি তাহলে তো দুইটা চোখ আমি উপড়ে ফেলবো, ছোট লোক কোথাকার। বলে নিচে চলে গেল। আমি শুধু তাকিয়েছিলাম। তাই বলে আমার সাথে এরকমটা করবে আমি ভাবতে পারিনি। তারপর আমি নিচে গেলাম, সবার সাথে ভালো মন্দ কথা বললাম। কিছুক্ষণ পর নীলার বাসার লোকজন সহ রওনা হলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। নীলাদের বাসায় যেতে সন্ধ্যা হয়ে গেল। নীলাদের বাসায় চলে আসলাম, সবার সাথে ভালো মন্দ কথা বলে রুমে আসলাম। নীলাও আমার সাথে রুমে আসলো। একবারও কথা হয়নি আমাদের দুইজনের। আমিও তার সাথে কথা বলার প্রয়োজন মনে করলাম না। তারপর নীলা রুমে এসে বলল তুই বাহিরে যা, আমি কাপড় চেঞ্জ করব। আমি বললাম আমার সামনে করলে কি হবে? নীলা বলল কি বললি তুই, লুচ্ছা কোথাকার, যা বলছি বাহিরে। আমি বললাম আমি আপনার আপন কেউ না? আর কেউ কি তার স্বামীর সাথে এরকম কথা বলে? নীলা তখন আমাকে একটা থাপ্পড় দিয়ে বলল তোকে বলছি না আমি তোকে স্বামী হিসাবে মানি না, তাও বারবার এক কথা বলিস, ছোট লোকের বাচ্চা। একটা কথা তোর কানে যায় না, তুই কখনো আমার কাছে স্বামীর অধিকার ফলাতে আসবি না। তোর এই অধিকারের প্রয়োজন নেই আমার। তোর মতো পিসিকে কখনো আমি মেনে নেব না, বের হ এই রুম থেকে। আমি বললাম আচ্ছা আমি যাচ্ছি। তারপর বাইরে গেলাম, ভেবেছিলাম শুয়ে একটু রেস্ট নেব, কিন্তু সে কতই না কথা শুনিয়ে দিল। কি যে করি আমি এখন? আমাকে মেনে নেবে না, তাহলে আর জোর করব না, কিন্তু চাচা চাচির কথা হয়তো আমি রাখতে পারবো না। এটা ভেবেই আমার খুব কষ্ট হচ্ছে। তারপর সোজা উকিলের কাছে গেলাম ডিভোর্সের জন্য। উকিল বলল বিয়ে 6 মাস ছাড়া ডিভোর্স হবে না। তাই উকিলকে বলে রাখলাম 6 মাস পর পেপারটা রেডি করে রাখতে। তারপর রাতে বাসায় এসে রুমে আসলাম। একটু পর নীলাও আসলো রুমে। আমি বললাম কই গেছিলি তুই এতক্ষণ? আমি বললাম আপনি না বললেন বাহিরে যেতে, তাই বাহিরে গেছিলাম। নীলা বলল ওকে চল খাবার খেয়ে নে। আমি বললাম আপনি গিয়ে খেয়ে নেন, আমার খিদে নেই। নীলা বলল রাগ করে লাভ নেই, খেয়ে নেন। আমি বললাম কারো উপর আমার কোনো রাগ নেই, আপনি গিয়ে খেয়ে নেন। নীলা বলল তুই না খেয়ে থাকলে ওরা আমাকে বকা শোনাবে, তাই ভালোই ভালোই বলছি চল আমার সাথে খেতে। হঠাৎ নীলার মায়ের ডাক, কই নীলা, জামাইকে নিয়ে তাড়াতাড়ি খেতে আয়, কখন থেকে খাবার টেবিলে বসে আছি। নীলা বলল আসছি মা। নীলা বলল ওই শুনতে পাস না মা আমাদেরকে ডাকতে, চল। আমি বললাম যাব, তবে এক শর্তে। নীলা বলল তোর আবার কি শর্ত? আমি বললাম রাজি তো? নীলা বলল না। আমি বললাম তাহলে আমি যাচ্ছি না। নীলা বলল অনেকটাই রেগে, আচ্ছা বল কি শর্ত? আমি একটা মুচকি হাসি দিলাম আর বললাম রাজি তো? নীলা বলল রাজি, তাড়াতাড়ি বল। আমি বললাম আমাকে একটা ইয়ে দিতে হবে। নীলা চোখ রাঙিয়ে বলল কি ইয়ে? আমি বললাম আমাকে একটা কিস করতে হবে। নীলা তখন রেগে গেল আর বলল কি বললি ছোট লোক? আমি বললাম আপনি কি রাজি হইতেন? নীলা রেগে বলল না, আমি কখনোই পারবো না, তোর মতো ছোট লোককে আমি কিস করতাম। আমি বললাম তাহলে আপনি কি খেয়ে নেন, যান, আমার ইচ্ছে নেই। নীলা বলল এরকম করিস না প্লিজ, তুই না গেলে যে আম্মু আমাকে বকা দেবে। আমি বললাম তো আমার শর্ত আছে। নীলা বলল দেখছি তোর অনেক সাহস বেড়েছে, আমি তোকে কি করে দেখতে থাক। এই বলে নীলা আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো, কিন্তু পারলো না। আমি আগেই বুঝে গেছিলাম এমনটা করবে, তাই আমিও তার টান মারলাম। তাল সামলাতে না পেরে ঠিক আমার উপরে পড়ে গেল আর কিসটাও হয়ে গেল। তারপর নীলা তো রাগে বেগুন হয়ে গেছে। নীলা অনেকটাই রেগে গেল আর বলল এটা কি হলো? আমি বললাম আপনি তো পড়ে গেলেন। নীলা বলল কুত্তা, আমি তোকে ছাড়বো না, আমাকে টান মারলি কেন?
কুত্তা এই বলে মারতে লাগলো। আমি বললাম উফ লাগছে তো। নীলা বলল লাগুক, তাতে আমার কি। আমি বললাম আমি যদি মরে যাই তাহলে কি করবে। নীলা বলল তুই মরলে আমি বাঁচি, কুত্তা কোথাকার। আমি বললাম সত্যি কি আমি মারা গেলে আপনি খুব খুশি। নীলা বলল হ্যাঁ খুশি, তাতে তোর কি। আমি বললাম আমি আপনার কেউ না। নীলা বলল না কেউ না, কি ভাবিস নিজেকে। আমি বললাম আপনি যাই বলেন না কেন, কিসটা কিন্তু দারুণ ছিল, কি মিষ্টি ছিল রে। নীলা বলল দাঁড়া, তোর মিষ্টি বের করছি কুত্তার বাচ্চা। এটা বলে আবার যেই না আমাকে মারতে আসবে, তখন বিছানা ছেড়ে এক দূরে রুমের বাইরে। নীলা বলল ওই দাঁড়া, তুই পালাচ্ছিস, এখন তোকে কাছে পাইলে মোচা দেখিয়ে ছাড়বো, দাঁড়া বলছি। আমাকে আর কে পাই, আমি গিয়ে খাবার টেবিলে বসে গেছি। তখন নীলার মা বলল সে কি বাবা তুমি একা আসলে, নীলা কোথায়। আমি বললাম ওর রুমে আছে, একটু পর আসছে। নীলার মা বলল ও আচ্ছা নাও তুমি খাবার খেয়ে নাও, ততক্ষণে ও আসুক। আমি বললাম তারপর খাওয়া দাওয়া শুরু করে দেওয়ার পর নীলা আসলো। নীলার দিকে তাকাতেই বুঝলাম ও রেগে আছে। আমি মিট মিট করে হাসছি। ও আরো রেগে যায়, মুখ লাল হয়ে গেছে। রাগলে ওকে অনেক ভালো লাগে। নীলার মা বলল তুই আসছিস, এভাবে দাঁড়িয়ে আছিস কেন, নে চেয়ারে বস, খাবার দিচ্ছি। নীলা বলল মা বাবা খেয়েছে। নীলার মা বলল খেয়েছে, শুয়ে আছে, তোরা খেয়ে নে। নীলা বলল আচ্ছা। তারপর নীলা আমার দিকে আবারও তাকালো। আমি তাকে চোখ মারলাম। নীলা তো রেগে বেগুন। আমি খাচ্ছি আর মিট মিট করে হাসছি। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রুমে আসলাম। খাওয়া দাওয়াটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, শ্বশুর বাড়ি বলে কথা। সোফায় না গিয়ে বিছানায় গেলাম। নীলা আসতে দেরি করছে, তাই ঘুমিয়ে গেলাম। প্রায় 20 মিনিট পর নীলা রুমে এসে দেখে আমি বিছানায় শুয়ে আছি, দেখে অনেকটাই রাগ বেড়ে গেল তার। কিন্তু ঘুমন্ত অবস্থায় মানুষটাকে কি জাগানো ঠিক হবে, তাই অনেক ভাবার পর নীলা আমার পাশেই শুয়ে পড়ল। 2 হাত দুরন্ত পাকা রেখে নীলা আমার মাঝখানে বালি দিতে বলে গেছে। ঘুমের করে নীলা আমার বুককে বালিশ ভেবে মাথা রেখে আরামে ঘুমাচ্ছে। আমারও খুব ভালো লাগছিল, তাকে জড়িয়ে ঘুমিয়ে গেলাম স্বপ্নের দেশে। তারপর যখন ঘুম ভাঙলো দেখলাম নীলা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি তখন ভাবলাম জল না চাইতে বৃষ্টি এসে হাজির। নীলার ঘুমন্ত সুন্দর চেহারা অনেক ভালো লাগছে, এত কাছ থেকে দেখবো কখনো ভাবিনি। এভাবে কি তুমি থাকবে সারা জীবন আমার পাশে? কথা দিলাম আমি ছেড়ে যাব না কোথাও। তোমাকে আমি ভালোবাসতে শুরু করেছি, কিন্তু তোমার এই আচরণ আমাকে খুব কষ্ট দিচ্ছে নিলাম। কেন আমি মেনে নিতে পারছি না তোমার এই কষ্টগুলো? আমার সাথে কেন এমন করছো? আমি কি সত্যি তোমার কেউ না? আমি কি এতটাই খারাপ মানুষ যে কিনা তোমার কাছে এতটা অসহ্য? যদি তোমার ভালো না লাগে তাহলে আমি চলে যাব অনেক দূরে, যেখানে চলে যাওয়ার পর তুমি অনেকটাই সুখী হবে। আর আমি তো সেটাই চাইবো, তুমি ভালো থাকো, সুখে থাকো। মন ভরে তার দিকে তাকিয়ে ভাবছিলাম। তারপর নীলাকে একটু ভালোভাবে জড়িয়ে ঘুমানোর বান্দরে শক্ত করে বুকের সাথে লেপটে শুয়ে পড়লাম। মনে মনে ভাবছি জাগার পর আমার কি হবে। একটু পর নীলার ঘুম ভেঙে গেল, দেখলো আমার বুকে মাথা রেখে শুয়ে আছে অনেক আরামে। তারপর আমার দিকে তাকালো, দেখলো আমি ঘুমিয়ে আছি। নীলা মুস্কি একটা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। আমি তখনই আবার ঘুমিয়ে গেছিলাম, যার জন্য বুঝতে পারিনি নীলা উঠে গেছে। হঠাৎ পানির ছিটায় আমার ঘুম উধাও হয়ে গেল। তাকিয়ে দেখি নিলাম দাঁড়িয়ে ভেজা চুল যাচ্ছে, সেই পানি আমার মুখে পড়ছে। আমি বললাম এ কি করছেন? আমি তো ভিজে গেলাম। নীলা বলল উঠছিস না কেন? কখন থেকে ডাকছি তোকে। আমি বললাম ভালো করে তো বলতে পারেন, এভাবে কেউ ভিজিয়ে দেয়? নীলা বলল সামান্য চুলের পানি পড়ছে, আর তুই এত কথা বলছিস, দাঁড়া বালতিটা নিয়ে আসি। আমি বললাম এই না না না, আনতে হবে না, আমি উঠে বসছি। আর আপনি কি জানেন আপনাকে ভেজা চুলে অনেক সুন্দর লাগছে। উম্মা বেবি, এটা বলার পর যদি সেখানে দাঁড়িয়ে থাকে আমাকে আস্ত রাখবে না, তাই মারলাম এক দৌড়ে ওয়াশরুমে। নীলা বলল ওই রুচ্চা বাদর হনুমান, ইন্দুর বাতারি, তেলা পোকা, ছোট লোকের বাচ্চা, দরজা খুলছি না দেখে নীলা আবারও বলল অনেকটাই রেগে, বের হয়ে আসলি না তো ঠিক আছে, কতক্ষণ ভিতরে থাকিস সেটা দেখবো, বাহিরে তো তোকে আসতেই হবে কুত্তা, তারপর তোর মজা বোঝাবো পিচ্ছি কোথাকার। আমি তো একদম শেষ, আমার কি হবে সেটা আমি নিজেও জানি না। নিজের কপালে নিচেই কুড়াল মারলাম। তারপর তখন দরজা আস্তে আস্তে খুলে দেখলাম রুমে কেউ নেই। তাহলে নীলা চলে গেছে নাকি লুকিয়ে আছে? ভালো করে দেখলাম কোথাও নেই। আচ্ছা যাক বাবা, বাঁচলাম। এখন বের হয়ে তাড়াতাড়ি কাপড়টা চেঞ্জ করে নেই। তারপর যেই না কাপড় চেঞ্জ করতে যাব ঠিক সে সময় কোথা থেকে যেন পেতনি এসে হাজির।
দেখলাম নীলা আমাকে দেখা মাত্রই নীলার সাথে সাথে তার চোখ মুখ বন্ধ করে জোরে একটা চিৎকার দেবে। সেই সময় আমি ওর কাছে গিয়ে যা করলাম তা শুনতে হলে একটু অপেক্ষা করেন পরের পাঠের জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।